আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনায় নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল মানুষ, লাইনেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অদূরে রূপগঞ্জে চোরাই তেলের সিন্ডিকেটের জমজমাট ব্যবসা। হামপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণী টিকার সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলা করে তাহলে আর কি হবে দেশের? তো জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনো বন্ধ রয়েছে। তেল পাওয়া সাপেক্ষে খুলেছে ফিলিং স্টেশনগুলো, তাও চাহিদা মতো তেল নিতে পারছে না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা, বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। পাম্পগুলোতে দুপুরবার গেলাম, বললো যে তেল নেই। এখানে আসলাম, বললো যে আগামীকালকে বিকেলে হয়তো পাইতে পারি আর কি। মেলান্দা থেকে জামালপুর আসছি, সর্বোচ্চ জিনিস ব্রিজ পর্যন্ত যাইতে পারবো। এরপরই তেল শেষ হবো, গাড়ি ধাক্কায় নিয়ে আন লাগবো। এই লাইন, দীর্ঘ লাইনে সারিভাবে থাকার পরেও তেল পাচ্ছি না। আমাদের তেলগুলো যাচ্ছে কোথায়? তেল তো সংকট নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক তেল মজুত করে রাখছে, তেলের দাম বাড়বে বলে। আমাদের প্রয়োজন শুধু 9000 অক্টেন, 9000 পেট্রোল। সেখানে আমরা পাচ্ছি শুধু 3000 পেট্রোল, 3000 অক্টেন। নেত্রকোনায় জেলা মোট 18টি পেট্রোল পাম্প রয়েছে। 18টি পেট্রোল পাম্পের মধ্যে আসলে কিছু কিছু এলাকায় আছে যে তারা পেট্রোল দিচ্ছে, কিন্তু কৌশলগত কারণে পেট্রোল মালিকরা তারা আসলে দিচ্ছেন না। আমরা নেত্রকোনা মোট 2টি পেট্রোল পাম্প চালু আছে বা পেট্রোল দিচ্ছে এরকম সংবাদ শুনেছি। এর মধ্যে আমরা নেত্রকোনা শহরের পার্লা এলাকায় যে এয়ারকান পেট্রোল পাম্প, যেটাতে এখন আছে, আমি দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ আগেও এখানে বিশৃঙ্খলা হয়েছিল এবং তারা স্ট্রিপের মাধ্যমে ট্যাগ অফিসার নিয়োগ করে যেটা দেওয়ার কথা ছিল সেটা আসলে দেওয়া হচ্ছিল না। বিশৃঙ্খলার কারণে তারা তাদের পেট্রোল পাম্পের মালিকদের দাবি যে তারা স্ট্রিপ ছাড়া যারা আসছে তাদের অশৃঙ্খল পরিস্থিতির জন্য তারা বন্ধ রেখেছেন বিতরণ। কিন্তু যারা আছেন, যারা গ্রাহক, তাদের দাবি হচ্ছে যে কয়েক ঘন্টা ধরে তারা উপস্থিত থেকেও তারা পেট্রোল পাচ্ছে না। কি বলবেন? এখানে কি বলার ভাষা আছে? প্রায় 3 ঘন্টা যাবত একটা মানুষ কতটুকু ধৈর্য ধরে? আমার একটা স্কুলে চাকরি করি, আমার প্রায় আছে 3.5 আমার মাস, মানে
জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জানালে পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিভিন্ন অভিযানে এখনো পর্যন্ত জ্বালানির উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1244টি মামলা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 44 জনকে। জানান, গত বছর ডিপোগুলোতে যেই পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছিল, এই বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাই মজুত করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকার ভান্ডারে নেই হাম, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় 1,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1,000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেজটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন